লীলার এইভাবে বাইতা রাখছো কেন? কিরে, তুই সত্যি করে বল, আমার বউ নীলার সাথে তোর কি সম্পর্ক? না না না, ও ভাই তুমি কথা বলো না কেন আমার সাথে আব্বা? বাবা রে, তোর একটা জরুরি বিষয় আলোচনা করার জন্য ঢাকা থেকে ঢাকায় আনছি। কি জরুরি কাজ আব্বা? এই কয়টা দিন ধরে আমার শরীরটা খুব ভালো যাইতেছে না। কোন সময় যে কি হয়ে যায় কওয়া যায় না। তাই আমি ভাবতেছিলাম আমি মরে যাওয়ার আগে আমার যে সহায় সম্পদ আবাদী জমি আছে সব কিছু তোকে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে যাও। এসব তুমি কি কইতেছ আব্বা? হুটহাট করে সম্পত্তি ভাগাভাগি কি দরকার? দরকার আছে বাবা, দরকার আছে। সম্পত্তি নিয়েই ভাইগোর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া হয়। যত জঞ্জাল ঝগড়া জাতি সবকিছুর মূল হইল গিয়ে সম্পত্তি। এক ভাই আরেক ভাইরা দেখতে পারে না, বউরা চুলাচুলি করে ঝগড়া করে। তাই আমি চাই না আমি মরে যাওয়ার পর তো দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নষ্ট হোক। যার কারণে আমি চাইতেছি আমি বাচ্চা থাকতে তো দুই ভাইয়ের সহায় সম্পদ যা আছে সব সমানভাবে দিয়ে যাবো ভাগ করে। না আব্বা, এখন সম্পত্তি ভাগাভাগি দরকার কি? আমরা দুই ভাই তো মিলেমিশে সম্পত্তি ভাগ করে খিলাম। আর জহির তো শহরে চাকরি করে, ওর যদি ওর সম্পত্তি ভাগ করে দাও, কি চাষাবাদ করবো না কেয়া? আমরা দুই ভাই মিলেমিশে আছি, তুমি কোনো চিন্তা করো না। আমরা এই সম্পত্তি নিয়ে কোনো সময় যায় ঝামেলা করবো না। রে ভাই, ভাইজান, আব্বা যেহেতু সম্পত্তি ভাগাভাগি করে দিতে চাইতেছে, দেখ না এখানে সমস্যাটা কই। এই তুমি এই সংসারে এসে 1 বছর হয় নাই, আর এখন এই সম্পত্তির ভাগের কথা বলতেছো? কয়দিন পর তো আমাকে দুই ভাইয়ের ভাতের হাড়ি ভাগ করার চেষ্টা করো। আর তুমি বড় মানুষের মাঝখানে কথা বলতেছো? হ্যাঁ, তোমার বাপ মা কি শিক্ষা দেয় নাই বড়দের মাঝখানে কথা বলতে হয় না? ভাইজান, আমি কি ভুল কিছু কইছি নাকি? আর এসবের মধ্যে আপনি আমার বাপ মারে কেন টানতেছেন? এই জহির, দেখছো তোমার বউ 2 দিনও হয় না এই বাড়িতে আসছে, তোমার বড় ভাইয়ের লগে মুখে মুখে তর্ক করতেছে, তুমি কিছু কও না কি লিগা? আজব তো ভাবি, আমি ভাইজানের সাথে তর্ক কখন করলাম? নীলা তুমি চুপ করো। জহির ভাই শোন, তোর কাছে যদি মনে হয় এই সম্পত্তি নিয়ে আমি তোর লগে বেইমানি করবো, তাহলে ভাই তুই তো সম্পত্তি বুঝে নে, আমার কোনো সমস্যা নাই। কি বলো? না না ভাইজান, তুমি যেহেতু সম্পত্তি ভাগাভাগি করতে চাইতেছো না, তাহলে সম্পত্তি ভাগাভাগি করার কোনো দরকার নেই। এই, তুমি একটু এদিকে আসো তো, কথা আছে তোমার সাথে। আব্বা, তোমার সহায় সম্পত্তি সবসময় দেখাশোনা করলাম আমি, কোনোদিনও সমস্যা হলো না। তুমি সম্পত্তি ভাগ করবো ভালো কথা, কিন্তু একটা বারও তুমি আমার সাথে আলোচনা করার প্রয়োজন মনে করলো না। কেমনে প্রয়োজন মনে করব? তোমার আব্বা তো তোমার বিশ্বাসই করে না। যদি তোমার বিশ্বাস করতো, সেই ঢাকা থেকে তোমার ছোট ভাইরে খবর দিয়া সহায় সম্পত্তি ভাগের কথা কইতো। এইটা তুমি কেমন কথা কইলা বৌমা? এই জায়গায় বিশ্বাস অবিশ্বাসের কথা আইতাছে কেন? তোমার আচার আচরণে তো বিশ্বাস অবিশ্বাসের কথা আসতেছে। আর জহিরের কথা তো শুনলাই, সম্পত্তি ভাগাভাগি কোনো দরকার নাই, আমরা দুই ভাই বুঝ জানি মনে। এই চলো। সমস্যা কি তোমার? আব্বা যেহেতু তার সম্পত্তির ভাগ দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি করে দিতে চাইতেছো, তুমি কেন নিতে চাইতেছো না? আরে শোনো, গত 8-10 বছর থেকে আব্বাজানের সম্পত্তি সব তো ভাইজানই দেখাশোনা করতেছে। এখন হুট করে সম্পত্তি ভাগাভাগির কথা বলছো না, তাই ভাইজান মনটা খারাপ করে আছে, বুঝছো? তোমার সম্পত্তির ভাগ তুমি নিবা, এতে ভাইজানের মন খারাপ হওয়ার কি কারণ? আইজ হোক কাল হোক, তোমার সম্পত্তির ভাগ তো তোমারে বুঝা নিতেই হইব। আমার ভাগের জমিতে ভাইজান চাষাবাদ করতেছে, করুক না। আমি তো আর শহর থেকে আইসা গ্রামে চাষাবাদ করুম না। শোনো, সম্পত্তি ভাগাভাগির পরেও ভাইজান তোমার ভাগের জমিতে চাষাবাদ করুক না, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আব্বা বাইসা থাকতে এই সম্পত্তি যদি ভাগাভাগি হয়, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হইব না। তুমি খামাখা চিন্তা করতেছো। ভাইজান আমার জমিতে চাষাবাদ করতেছে, করুক না। যখন আমার সম্পত্তি দরকার হবে আমি ভাইজানের কাছ থেকে চায় নিব। আমার বিশ্বাস আছে ভাইজান জমি নিয়ে কখনো আমার সাথে বেইমানি করবে না। ভাইজানরে তুমি অনেক বিশ্বাস করো, এটা অনেক ভালো।
কিন্তু আপন ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়। তোমার বউ হিসেবে তোমার সুপরামর্শ দেয়া আমার দায়িত্ব। আমার মতে তোমার সম্পত্তির ভাগ এখনই বুঝা নেওয়া উচিত। এখন তুমি কি করবা না করবা সেটা তুমিই ভালো বুঝো। আমি তো আর তোমার ভাইয়ের কাছ থেকে তোমার সম্পত্তি ভাগ নেওয়াই দিতে পারবো না, তাই না? কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো? বুঝছি তোমার ওই বিষয়টা নিয়ে মন খারাপ। দেখো, আমি তো ভাইজানকে বলতে পারি না এখন সম্পত্তি ভাগাভাগি করার কথা। আমি আগামীকাল ঢাকায় চলে যাব। তুমি 2-4 দিন পর ভাইজানকে বললো যে জমি জমার দলিলগুলো কোথায়, তারপর যেভাবে ভালো হয় তোমরা ওইভাবে একটা ডিসিশন নিও। এখন তো ঘরে চলো। কিরে ভাই, তুই আজকে চলে যাবি নাকি? আমি তো ভাবছিলাম আর 2-1 দিন থাকবি। হ ভাই, চলে যেতে হইব, ছুটি শেষ তো। ছুটি না থাকলে ক্লিয়ার করা চাইতে তুই। আচ্ছা বেশি দেরি করিস না, আমি চলে যা। নীলা, আব্বা কই? আব্বা তো ঘুমাইতেছে, আব্বারে কি ডাকুম? না থাক, আব্বাকে ডাইকো না, আব্বা অসুস্থ মানুষ, আব্বা ঘুমাক, আমি যাই। ভাই, তোমার বউরে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি, তোমার বউরে আমরা দেখে শুনে রাখবো। তুমি আর ভাইজান আসো বলেই তো আমি নীলাকে গ্রামে রেখে শহরে শান্তিতে থাকতে পারি। নীলা, আমি যাই। ঠিক আছে, সাবধানে যাইও। আর পৌঁছায় আমার কিন্তু অবশ্যই একটা ফোন দিবা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই, সাবধানে থেকো। হ্যাঁ, যা ভাই যা। ভাইজান, আপনার সাথে আমার একটা কথা ছিল। আমার সাথে আবার তোমার কি কথা? গতকাল রাইতে আপনার ভাইয়ের সাথে আমার সম্পত্তির ব্যাপারে কথাবার্তা হয়েছিল। আপনার ভাই এখন সম্পত্তি ভাগাভাগি করতে চায় না, কিন্তু আব্বার কোথায় কতটুকু জমি আছে, সে কতটুকু জমি পাইবো সেসব ব্যাপারে আমার একটু জানা রাখতে কইছে। আপনার যদি সময় হয় 2-4 দিনের মধ্যে আমার একটু দলিলগুলা দেখায়েন। ঠিক আছে, আমি তাহলে যাই এখন। দেখছো, তোমার ছোট ভাইয়ের বউ কি বইলা গেল? তোমার ছোট ভাই সম্পত্তির ভাগ এখন চায় না, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ সম্পত্তির ভাগ ঠিকই নিয়ে আসার, না নিয়ে তো ও শান্তি হইব না। দেখো না, তোমার কাছে দলিল দেখতে চাইছে। আমার লগে চালাকি করে লাভ নেই। দলিল দেখবো, সম্পত্তির ভাগ দিব না, এত সোজা না। এর আগেই ওর এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। আরে ওর এই বাড়ি থেকে তুমি কেমনে তাড়াইবা? আরে ধৈর্য ধরো, আমি কেমনে বার করতেছি। জহির নিজের হাতে এই বাড়ি থেকে গার ধাক্কা ধরে বের করবো। জহিরের বউ সম্পত্তির ভাগ চেয়া সাপের লেজে পাড়া দিছে, এখন তোর সাপের সবক খাইতে আইব। আচ্ছা দুলো ভাই, আপনি আমার এত তাড়াহুড়ো করে রাখলেন কেন? শোন নাসির, তোরা আমার কাম করে দিতে। এইটা কোনো কথা কইলেন আপনি? আপনি আমার কেডা? আপনি আমার দুলো ভাই, আমার বোনের স্বামী। আপনি কোন খালি একবার আমি সব করে গেলাম একবারে, কি মনে করছেন? আরে জহিরের বউটা খুব ঝামেলা করতেছে, বুঝছো? ওরে একটা কলঙ্ক দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওজন নামাজ পড়ার লেগে সকালে উঠবো উঁচু করতে, ঠিক ওই সময় দরজাটা ফাঁকা থাকবো, আমি তো আসি স্ত্রী করে ঘরে ঢুকে চোখের তেল বয়ে রাখি। আর ওর বউজন ঘর ঢুকে যাবো, ঘর ডাক্তারি না। সকাল হইলে এলাকার মানুষে ডাক দিয়া দরজাটা খুলবো, পার হয়ে গেলেই তো কলঙ্ক হয়ে যাবে। তুই শুধু সবার সামনে বলবি জহিরের বউর লগে তোর সম্পর্ক আছে, কিচ্ছু বলা লাগবে না, একদম চুপ থাকবি। দুলো ভাই, আমি যদি এই কাজটা করতে যাই তাহলে কি মনে করছেন জহিরের বইয়ের একলারে বদনাম হইব? আমার বদনাম হইব না? আমি এমনিতে বিয়ে শাদী এখনো করি নাই, বিয়ে শাদীর আলাপ পাত্রা চলতেছে না, আমি এই কাজটা করতে পারবো। তুই বলো, তুই পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের কোনো বদনাম আছে? তাছাড়া তোর তো এই গ্রামে কেউ চিনে না, আমি তো আছি। না দুলা ভাই, এটা কেমন হয়েছে? তারপরও আমি এই কাজটা করতে পারবো না। একটু আগে কইলি কি আপনি আমার দুলা ভাই কি করতে হবে করেন। আচ্ছা বুঝছি, শোন, হ্যাঁ টাকা 10,000 টাকা আছে, এই ধর। আরে বেটা ধর, লাগলে আরো 20,000 টাকা দিবি, তারপর ভাই তুই আমার কাজটা করে দে।
আচ্ছা দুলা ভাই, টাকা তো লইলাম, আমার কি কোনো সমস্যা হইব না? আরে বোকা, তোর কি এর সমস্যা? তুই হইলো আমার বউর ভাই, চাচা তো ভাই লাগলো। তোর সমস্যা মানে তো আমার সমস্যা, তোর কোনো সমস্যা হবে না, আমি আছি না। অনেক রিস্ক হয়ে যায়। তারপরে তো আপনি আমার চাচাতো বোনের স্বামী, আমার বোন তো আপনার ঘরে আছে। যাই হোক, কাজটা করার পরে আর 10,000 টাকা বাড়ায় দিয়ে মোট 40,000 টাকা দিয়ে। 10,000 টাকা? আচ্ছা যা, তুই চাইছস সালা লাগস, দিমু, কোনো সমস্যা নাই। আশেপাশের মানুষ জানলে বুঝতে জায়গা দিতে চায়। কেউ জানবো না। লোভ সামলাইতে পারো। 30,000 টাকা দিমু কইছে, আমাকে 10,000 টাকা দিয়ে ওই কামটা করাই। জয়নাল, ওগো রশিদ বান্ধনটা খুইলাতে। না বাবা, ওর রশি বান্ধন খুলতে পারে না। তুই ঢাকা থেকে আইবো, তারপর খুলবি। এর আগ পর্যন্ত আর এইভাবেই থাকবো। আমি সকালে আর ফোন দিছি, হয়তাছে। ওই যে আপস তোমার ভাই। ভাইজান এইসব কি নীলার এইভাবে বাইতা রাখছো কেন? কি আর কমু তোরে? তোর বউ আমগো মান সম্মান সব শেষ করে নিছে, তোর বিশ্বাস ভাঙছে, তোর লোকে বেইমানি করছে, তোর ভাবির চাচা তো ভাইয়ের সাথে আকাম কুকাম করতে গিয়ে ধরা গেছে। ভাইজান তুমি এসব কি বলতেছো? নীলা, ভাইজান যা বলতেছে এসব সত্য? বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। এই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। চুপ থাকো, মায়া কান্না করে কোনো লাভ নাই। শোন ভাই, আমি ফজর নামাজ পড়তে পারিছি, এই তো দরজা খোলা, এর একটু পরে দেখি একটা পরপুরুষ ঢুকলো। আমার কেমন যেন সন্দেহ লাগলো, আজকেই করে দরজাটা লাগায়া তোর বন্ধু কবিরে আর হেয়ার বাড়ি ডাক দিছি, ঠিক ওদের সামনে দরজা খুলছে। কি কবির, আমি সত্যি কথা বলছি না? জি। আরে তুমি কি দেখছো বলো? দেখছি দরজা খোলার পর ভাবিরে আর নাসিরকে একসাথে ঘরের ভিতরে পাইছি। এখন ভাবি নাসিরকে ঘরে ঢুকাইছে নাকি নাসির কোনো কুমতলবে লুকাইয়া ঘরে ঢুকছে সেটা জানি না। কোন মতলব তো জহিরের বউয়ের মধ্যে। আমার দেবরটা কত কষ্ট কইরা শহরে চাকরি করে, আর এই জায়গায় ওর বউ গ্রামের পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করে। এই লোক আমার ঘরে কেমনে ঢুকছে, কেন ঢুকছে, কখন ঢুকছে, আমি কিছুই জানি না। বিশ্বাস করো। হ্যাঁ, তুমি তো কচি খুকি, কিচ্ছু জানো না, কিচ্ছু করো নাই। তুমি কি মনে করছো আমরা বোকা, আমরা কিচ্ছু বুঝি না? জহির, সাক্ষী প্রমাণ আসামি সবই তোর সামনে, এখন তুই কি করবি এটা তোর ব্যাপার। সবকিছু যাই না বুঝা, তুই যদি তোর বউরে মাফ করে সংসার করতে যাস তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার মতে এরকম চরিত্রহীন বেঈমান বউর সাথে সংসার না করাই ভালো। তোর জায়গায় যদি আমি থাকতাম, এখন গাড় ধাক্কা ধরে বের করে দিতাম। জহির, আমি জানি তুমি এখন রাগে আছো। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হইব না। ঠান্ডা মাথায় আমরা সবাই বইসা একটা সমাধান নেই। কিসের সমাধান? হ্যাঁ, কিসের সমাধান? আপনার বোন পরকিয়া করবো আর আমার বাইরে ধোকা দিব, এই পাপের কোনো ক্ষমা নাই। কি বলো, কোনো ক্ষমা আছে? না, বিশ্বাস করো, আমি তোমারে ধোকা দেই নাই। এই লোকের সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। তোমাকে আমি বিশ্বাস করতাম, তুমি যে আমার বিশ্বাসের প্রতিদান এভাবে দিবা আমি তা কল্পনা করতে পারি নাই। তুমি তোমার পরকীয়া প্রেমিকের সাথে হাতে নাতে ধরা পড়ছো, এরপরও তোমাকে আর বিশ্বাস করা যায় না। আপনার বোনকে আপনার সাথে করে নিয়ে যান, আমি ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দিতেছি। আর আপনার বোন যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়ে দিয়েন। আমি তোমার সাথে বেইমানি করি নাই, আমার বিরুদ্ধে চক্রান্ত হইতেছে, আমি নির্দোষ। আগে আমার গাড়া জ্বলতেছে, আপনি এখন আপনার বোন নিয়ে বেরো যান। আর তা না হলে গ্রামবাসী, চেয়ারম্যান মেম্বার সবার রাইকা আপনার বোনের মুখে চুনকালি দিয়া গলায় জোতার মালা পরাইয়া একদম মাথা নাড়া সারা গ্রাম ঘুরামু। জান, এখান থেকে নিয়ে যান।
এখান থেকে চল। ভাইজান বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। তুই যদি নির্দোষ হয়ে থাকস একদিন একদিন এটা ঠিকই প্রমাণ হইব। চল এখান থেকে। ছোট বৌমা যে এমন একটা কাজ করব আমি জীবনও ভাবি নাই। মানে এই কাজটা যে করছে আমার বিশ্বাসই হইতেছে না। আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে নীলা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? ভাই তুই মন খারাপ করিস না, তোর ভাবি আর আমি মিলা ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব। আমি এখন বিয়ে শাদী করবো না ভাইয়া, আমি এখন শহরে চলে যাব। দেখছো আমাকে প্ল্যানটা একদম সাকসেস হয়ে গেছে। আব্বারে কখন বাজারে পাঠাইছি এখনো কোনো খবর নাই। কখন তরকারি নিয়ে আইবো, এগুলা কাটাকাটি করমু, রান্না করমু। আমার মনে হয় কি বুইড়াটায় কোনো চায়ের দোকানে যাইয়া চা খাইতাছে আর আড্ডা দিতাছে। কি ব্যাপার একা একা বকবক করতেছো কেন? বকবক করমু না, তোমার বাপেরে কখন বাজারে পাঠাইছি এখনো আর খবর নাই। এর একটা বাজে স্বভাব, কোনো একটা জায়গা পাঠাইলে কই তাড়াতাড়ি আইব, তা না ওই আড্ডা দিব ফাটা দিব। মেজাজ মজ করো না, এর এই অভ্যাসটা খুব বাজে লাগে আমার। কই যে? আছে। কি ব্যাপার তোমার বাজারে পাঠাইছে কোন? তোমার বাজারে গেলে কি আড্ডা দিতে গেলে মন চায়? তুমি জানো না রান্না বান্না করতে হইব, সব বিবেক বুদ্ধিতে খাইছো। বাবারে আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে। মানে আমার শরীর হাত পা খালি ঝিমঝিম করতেছে, সব কিছু আন্ধার আন্ধার লাগতেছে রে বাবা। বাবা তার আবার কি হইলো? আরে কিছু আনে পানি নিয়ে আসো তো। আরে বুইড়া টুইড়া গেল নাকি? আরে আর না জ্ঞান হারাইছে, যাও তো। আব্বা 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 একটু পানি খাও। বাবা রে বাবা, আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাও বাবা, আমার তাড়াতাড়ি ডাক্তারের কাছে লয়ে যাও। আরে ডাক্তার এসে গেলে হুদ আগে ট্যাক করে যাবো, তোমার শরীরটা দুর্বল, এই জন্য আমার ভালো লাগতেছে না। তুমি রেস্ট নাও, ঠিক হয়ে যাবো। ওঠো। জয়ের বাবা, জয়ের তোরে আমার দেখতে খুব মন যাইতাছে। এই কে জয়ের একটা খবর দাও, আমার জয়ের একটা খবর দাও, আমি আমার জয়ের দেখো। জয়ের বাবা, জয়ের রে, কেউ জয়ের একটা খবর দাও, জয়ের। আরে এত জয় জয়ের করতেছো কে? জয়ের কি ডাক্তার নাকি যে তোমার চিকিৎসা করলে তুমি সুস্থ হয়ে যাবা? বাবা ছয়লাল, আমি মনে হয় মাসুম না, জয়ের একটা খবর দাও বাবা, আমি আমি শেষবারের মতো জয়ের একটা দেখতে চাই। আচ্ছা জয়ের দেখবা পরে, আগে একটা কাজ করো, এই দলিল একটা টিপস দাও। দলিল? কিসের দলিল? আরে আপনার এত কিছু জানা দরকার কি যে টিপসই কই দেওয়া লাগবে? আপনার টিপসই দিতে কইছি, টিপসই দেন। না না, আমি দলিল টিপস দেব না। আমি বুঝে গেছি তোরা তোরা আমার কাছ থেকে আমার সব সম্পত্তি নিজেকে নামে করে নিতেছ। আমি এটা হইতে দেব না, আমি ওইটা হইতে দেব না। আমার আমার সহায় সম্পদ আছে, আমার দুই বলা সমান পাইব, আমি জয় করুন না, জয় করুন না। এত বছর সয় সম্পত্তি সবকিছু দেখাশোনা করলাম আমি, আর বাঘের বেলা সমান সমান। ওই জমি আমি একা চাষ করছি, ওটা আমি একা নেব, আমি জয়ের বাঘ দিব না। শুনছ? বলো যেটা করে এটা হলো।
আমি বলে টিপস দেবো না। বুঝছি, সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা বাঁকা কথা ধরো। না 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 না, এই কাজ করিস না, এই কাজ করিস না, আল্লাহ সইব না। তোরা এই কাজটা করিস না, তোমাকে তোরা জান্নাত পাবি না, জান্নাত পাবি না। আমার ছোট পোলা সইতে ঠকাইস না, তোরা এই কাজটা করিস না, তোমাকে অভিশাপ দিতেছো, দাও, আমগো কাম হয়ে গেছে। এই চলো তো। আমার জহিরে তোরা ঠকাইস না, আমার আমার জহির। আব্বা তুমি কথা বলো না কেন আমার সাথে? আব্বা আব্বা তুমি এখানে কেন শুয়ে আছো? আব্বা আব্বা তুমি আমার সাথে ঘরে চলো। আব্বা 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 তুমি কথা বলো। আব্বা মেরে এত ভাঙ্গা পড়িস না, মনটা শক্ত কর। ভাইজান, তুমি আমার অসুস্থতার কথা কেন আমাকে খবর দিলা না? তুমি যদি আমাকে খবর দিতা, আমি তো আমার আব্বাটার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। আব্বা তোর কাছে কি মনে হয় আমি তোর সাথে যোগাযোগ করতে চাই না? অনেকবার চাইছি, বাবা আমার কইছে ও ঢাকায় থাকে, টেনশনে থাকবো, করে কিছু কইস না। বাবার কথা রাখতে গিয়া আমি আর তোর সাথে যোগাযোগ করতে পারিনি, এই জন্য তোরা জানাতে পারিনি। তোমরা এই লাশটারে কতক্ষণ এই উঠানে ফালায় রাখবা? লাশটার দাফন কাফনের ব্যবস্থা করা দরকার না? তুই আব্বার জন্য কাপড়ের কাপড়, তুলা, আতর, গোড়ার জলে গুলা নিয়ে আয়। আব্বার শেষ গোসলটা আমি নিজের হাতে করাবো। ভাইজান, তুমি কি আব্বার জন্য মসজিদ থেকে খাটিয়ে আনার ব্যবস্থা করতে পারলে না? কেন আব্বাকে নিচে শুয়ে রাখছো? আমি একলা মানুষ কয়দিকে সামলাবো? ঠিক আছে, তুমি আব্বার পাশে বসো, আমি আব্বার জন্য মসজিদ থেকে খাটিয়াটা আনতেছি। তুমি তুমি এখানে কেন হইছো? আব্বার মৃত্যুর খবর শুই না আব্বার কবরটা দেখতে আইছিলাম। উনি আমার শ্বশুর হইল, সবসময় উনি আমার নিজের মেয়ের মতো আদর যত্ন করছে। উনি আমার বাবার মতো, তাই উনার কবরটা একটু দেখতে আইছিলাম, উনার জন্য দোয়া করতে আইছিলাম। তোমার মতো বেঈমানের মুখে এসব কথা মানায় না। বিশ্বাস করো, আমি বেঈমান না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কে ষড়যন্ত্র করছে? আমি করছি? না না, তুমি না, আমার মনে হয় তোমার ভাইজান ষড়যন্ত্র করছে। নিজে বেমানি কইরা এখন আমার ভাইজানের উপর দোষ চাপাইতাছো। আমার ভাইজান তোমার বিরুদ্ধে চক্রান্ত কইরা তার লাভ কি? আর আমাদের সংসার ভাঙ্গা তার কি লাভ? আমি যে সম্পত্তি ভাগাভাগির ব্যাপারে কথা কইতাম, এই জন্য হয়তো। চুপ করো। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না তুমি। আমি আমার ভাইজানকে চিনি, তিনি এমন ষড়যন্ত্র করার মানুষ না। এমনিতে আমার মন ভালো না, তোমার সাথে কথা বইলা অযথা আমার মেজাজটা নষ্ট করতে চাই না। বাপের কবর দিছি 3 ঘন্টা হয়েছে, জহির ওই জায়গায় বসে থাকার দরকার কি? বাপ মরছে, কবর দিছি শেষ, ওখানে বসে থাকার কোনো দরকার আছে? কি ব্যাপার ভাই, এত দেরি হলো কে আইতে? তোমার ভাই তোমার লেগে কোন থেকে অপেক্ষা করতেছে। কেন, কোনো দরকার? এনে এটা একটু পরে দেখ। এটা কি? আর দেখ, এইসব পড়ার মন মানসিকতা এখন আমার নাই। তুমি তো পড়ছো, তাহলে তুমি বলো এখানে কি লেখা আছে। শোন ভাই, বাবা অসুস্থ সময় তো আমি সেবা যত্ন করছি, আমার
আমার সবাই যত খুশি হয় বাবা এই বাড়িটা আর আবাদি জমিটা আমার নামে লিখে দিয়ে গেছে। কি বললা তুমি? তোর যে কিছু দেয় না তা কিন্তু না, ওই যে পুকুর বাড়ির লোকের ছোট্ট একটা জায়গা আছে, ওইখানে তুই ছোট্ট একটা বাড়ি বানায় থাকতে পারবি। ভাইজান তুমি এসব কি বলতেছো? আব্বা সব সম্পত্তি তোমার নামে লিখে দিছে মানে? আমাকে শুধু একটা পুকুর লিখে দিছে, এটা কিভাবে সম্ভব? তুই ভাবতে পারোস আমি বাবার কাছ থেকে সব জমি লিখে নিছি, তা এমন কিছু না। তুই তো জানোস আমি তোর কত ভালোবাসি, তোর লোক আমি এসব বেমানি করতে পারবো না। আমার কি দোষ বল? বাবা আমার ভালো লাগা পছন্দ করে লিখে দিয়ে গেছে, আমার কিছু করার নেই। আব্বা সব সময় বলছে যে তার সম্পত্তি 2 ছেলের নামে ভাগ করে দিবে। এখন তুমি বলতেছো আব্বা সব সম্পত্তি তোমার নামে লিখে দিছে। আব্বা কখনো এমন কাজ করতে পারে না। এখন তুমি কি কইতেছাও ভাই? হ্যাঁ, তোমার বড় ভাই বাপের কাছ থেকে ফুসলা ফাসলা সব জমি লিখে নিচ্ছে, এমন কাজ তোমার বড় ভাই করতে পারে তোমার সাথে? তুমি একবার চিন্তা করে দেখো। এখন তো তাই মনে হইতেছে। আব্বা সেদিন সম্পত্তি ভাগের কথা বলছিল, ভাইজান তো সেদিন রাগ হয়ে আসছিল। ভাইজান তুমি আমার সাথে বেইমানি করলা। জহির সাবধানে কথা বল, তুই কিন্তু আমার ছোট। ছি ভাইজান, আমি তোমাকে এত সম্মান করি, এত বিশ্বাস করি, শেষমেশ তুমি আমার সাথে বেইমানি করলা। এত লোভ তোমার সম্পত্তির জন্য নিজের আপন ছোট ভাইয়ের সাথে বেইমানি করলা। খবরদার আর একটা কথা বলবি না, নইলে নাইলে নাইলে কি করবা তুমি? ওরে এই বাড়ি থেকে এখন বের করে দিব। আমার বাপের বাড়ি থেকে তুমি আমাকে বাইর করে দিবা? বার করে দিব। এই বাড়ি এখন থেকে আমার বাড়ি থেকে তোরে আমি বার করে দিব। যা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ আমি চাইতেছি তুমি আমার কাছ থেকে যেই সম্পত্তি বেইমানি করে নিছো, এই সম্পত্তি কোনোদিন ভোগ করতে পারবা না। উপরওয়ালা একজন আছে, উনি নিশ্চয়ই একদিনই সঠিক বিচার করবে। কি ব্যাপার, ছোট ভাই কি আবার মামলা টামলা করবো নাকি? আরে কি এর মামলা ফলে করুক গা। শোনো, দলিল যার জমি তার, দলিল তো আমার নাম, এত ভয় পাও কেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর ভাইজান তোর আব্বার কাছ থেকে জোর করে দলিলে সই নিচ্ছে। তা না হলে চাচার মতো মানুষ সবকিছু শুধুমাত্র বড় ছেলেরে দিয়ে দিব, এটা হতে পারে না। আমি এখন জমির কথা ভাবতেছি না, আমি ভাবতেছি অন্য কথা। কি কথা? নীলা আমাকে সব সময় বলতো আব্বা বাইচা থাকতে জমির ভাগ বুঝা নিতে। এর জন্য হয়তো ভাইজান চক্রান্ত কইরা নীলার নামে মিথ্যা অপবাদ দিছে, যাতে নীলার সাথে আমার সংসার ভেঙে যায়। আমারও তাই মনে হইতেছিল, কারণ ভাবির মতো একটা মেয়ে তোকে ধোঁকা দিয়ে ওর মতো একটা নেশাখোরের সাথে পরকিয়া করবে, এটা আমারও কেমন বিশ্বাস হইতেছে না। তাছাড়া ওই নেশাখোরটা তো তোর ভাবির দুঃসম্পর্কের চাচাতো ভাই, নিশ্চয়ই এটা ওদের কোনো চক্রান্ত ছিল। চল আমার সাথে। আরে গেলেই বুঝতে পারবি, চল। আর কোনো দিন ভালোবাসো। কিরে তুই সত্যি করে বল, আমার বউ নীলার সাথে তোর কি সম্পর্ক? তুই গেলা, তুই এরা তোর সাহস, তুই নাসিরের গায়ে হাত দিছস? বলো স্যার বেঁচেছি। পুরো নেশা করে আছে। একটা কাজ কর, ওর ধর শালারে পানিতে ফেলাই দি, দুই বামরুক সাঁতার না কাটতে পারে। হ্যাঁ তুই ঠিক বলছস, চল। কি হইতেছস? আমি সাঁতার জানি না, আমার পুকুরে নেস না। তাইলে তুই সত্যি করে বল, আমার বউ নীলার সাথে তোর কি সম্পর্ক ছিল? নীলার লগে আমার কোনো সম্পর্ক ছিল না। দুলাভাই আমার 40,000 টাকা দিতে চাইছিল নীলার লগে কলঙ্ক পার করার লাইগা। আমার কোনো দোষ নাই। দুলাভাইয়ের কথা মতো আমি কাজ করছিলাম, কিন্তু সে আমার 40,000 টাকা দেওয়ানোর কথা কইয়া ওইটা 10,000 টাকা দিছে। ওই একটা বাটপার, ওই আর পরে 10,000 টাকা দিয়ে 8 টাকা দেওয়ানোর নাম নাই। বাটপার জানি কোনার ঘর। তুই সামান্য 40,000 টাকার জন্য আমার সংসার ভেঙে দিছস। মারিস না ওরে, মারিস না। ওরে মায়েরা লাভ নাই, তুই ওরা না মায়েরা ভাবির কাছে যা, ভাবির সাথে কথা বল। শালা বেইমানের লাগে আমি আজকে মায়ের খেতেছি, শালা একটা বেইমান। নীলা, নীলা, কে? তুমি তুমি কেন আসছো? ভাইজান নীলার সাথে একটু কথা আছে। গত মাসে তুমি ডিভোর্সের ব্যাপার বাড়াইছো, এখন তুমি আবার
নীলার সাথে কিসের কথা বলতে আসছো? ভাইজান ডিভোর্স তো এখনো হয় নাই, ধর্ম আর আইন অনুযায়ী নীলা এখনো আমার বউ। ভাইজান আপনি একটু নীলাকে ডেকে দিন না, তার সাথে আমার খুব দরকারি কথা আছে। তুমি আইসো, আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিকই আইবা আর আমারে তোমার সাথে নিয়ে যাইবা। জানো, ওই লোকের সাথে আমার কোনো রকম সম্পর্ক ছিল না। আমি তোমারে ধোকা দিই নাই, আমি বেঈমান না। আমার জীবনে তুমি প্রথম আর শেষ পুরুষ। আমি সব সত্য জানতে পারছি নীলা, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ ছিল না। আমার ভাইজানের চক্রান্ত শিকার হইয়া তোমার নামে কেলেঙ্কারি দিছে। যাই হোক, আমি ঢাকা যাইতেছি, তুমি আমার সাথে যাইবা? হ, কেন যাবো না? আমার স্বামী আমার যেখানে কইব আমি তার সাথে সেখানেই যাবো। তাইলে যাও, তাড়াতাড়ি ব্যাগটা গুছায় নাও, আমরা রাতের ট্রেনে ঢাকা যাব। ঠিক আছে, আমি এখনই ব্যাগ গুছিয়ে আনতেছি, আমার বেশিক্ষণ লাগবো না, আমি এখনই আইতাছি। জহির, তোমাকে একটা কথা বলি। প্রত্যেকটা মানুষের জীবনে, সংসার জীবনে ভুল বোঝাবুঝি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। তাই বলে ওকে রাগ করে ডিভোর্স দিয়ে দেওয়া, এগুলো একদম বোকামি। যাই হোক, আমি চাই তোমাদের ভবিষ্যৎ জীবন যেন খুব সুন্দর হয়। আমার বোনটা তোমাকে অনেক ভালোবাসে, আমি চাই তুমি তাকে নিয়ে সুখে সংসার করো। জি ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। ভাইজান তাহলে আমরা যাই। জহির, তোমাকে আরেকটা কথা বলি, মানুষের কথায় আমার এই বোনটাকে আর কখনো ভুল বুঝো না। আমার বোনটা তোমাকে অনেক বেশি ভালোবাসে, আমি চাই আমার বোনটাকে নিয়ে তুমি সুখে সংসার করো। তোমাদের প্রতি আমার দোয়া থাকবে। যা বোন যা, তোদের প্রতি দোয়া রইল। এরকম করতেছো কেমন লাগে? তো যন্ত্রণা আমার ভালো লাগে না, বাইরে কইতেছি। বাহ, তো সব ঝামেলা আমার লাগে এরকম করতেছো কেন? এমন করতেছি কেন বুঝো না? হ্যাঁ, আজকে কয়টা মাস ধরে বিছানায় পড়ে রইছো। তোর কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে বইসা বইসা খাইতাছস, হাঁকতাছস, মুততাছস, এগুলো পরিষ্কার করা লাগতেছে। তুই কি মনে করছস দাসী বান্দি কিনা নিয়ে আইছস তুই? তোর সেবা আমি সারা জীবন করবো? কি কইতেছো? তুমি আমার সেবা যত্ন না করলে কি করবো কো? তুমি আমার বউ না? ইস, কি আল্লাদের কথা! আমি তার সেবা করবো? জি না, কোনো সেবা যত্ন আর হইব না। তোর লগে আমি আর সংসারই করব না। আমার সারাটা জীবন পড়ে রইছে, আমি এমনি জীবন পার করবো রে। তোরে আমি ডিভোর্স দিব। কি কইতেছো এগুলো আবল তোর কথা? হ, আমি তোরে ডিভোর্স দিব। আর এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই বের হ। বেরো। কি কইতেছো? বাড়ি থেকে বাইরে যাও মানে? আমার বাড়িতে থেকে আমারে কইতেছো বাইরে যেতে? কি কইলি? হ্যাঁ, এই বাড়ি তোর? তুই মনে হয় ভুইলা গেছস। তোর কাছ থেকে এই বাড়ি, তোর জায়গা সম্পত্তি যা ছিল সব কিছু আমার নামে লেখা আছে। আর এখন তোরে আমার কোনো দরকার নাই। আমার জীবন আমি সুন্দর করে এখন সাজাইতে পারবো। আমার বিয়ের বয়স কি গেছে গারে? আমি নতুন করে আবার সংসার করব, আমি আবার বিয়া করব, আর তোরে ডিভোর্স দিব। তুমি আমার সাথে এই কাজটা করতে পারো না, তুমি আমার বউ, আমার সাথে কেন বেমানি করবা কো? কি? তোর মুখে এই কথা? আমি তোর লগে বেইমানি করতে পারবো না? কি লিগা পারবো না? তুই কি করছস? তুই তোর আপন রক্তর লগে বেইমানি করছস, তোর বাপের লগে বেইমানি করছস, তোর ছোট ভাইয়ের লগে বেইমানি করছস। আর তুই মনে করছস তোরে আমি এমনি এমনি ছেড়ে দিমু? তুই যদি সুস্থ থাকতিস তাও আমি চিন্তা করতাম, কিন্তু তুই তো অসুস্থ। তোর সেবা করতে করতে তো আমার জীবন শেষ হয়ে যাবো। আর তোর লেগে আমি আমার জীবন কি নষ্ট করবো? কোনোদিনও না। আয় বাইরো, এই বাড়ির 30 মান যেন তোর না দিই, ঠিক আছে? আমার জীবনটা না পুরো পুইরা রইছে, তাহলে বারবার কইতাছি আমি নতুন করে আমার জীবনটা আবার সুন্দর করে সাজাবো। তোর লগে আমি আর থাকতাছি না। আসলে ঠিকই আমার বেমানি ফল দিছে। আমি জীবনে কত বড় ভুল করছি। আমি আমার আপন ভাইয়ের লগে বেমানি করছি, এটাই আমার প্রাপ্য ছিল।